হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। আমরা আপকামিং কলকাতা পুলিশ কনস্টেবল মেন পরীক্ষা 2026কে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল 7টা থেকে 50টি করে বাছাই করা প্রশ্ন উত্তর এবং সাথে এক্সট্রা নোটসের মাধ্যমে জিকে ক্লাস করছি। আজকে আমরা 19 নম্বর প্র্যাকটিস সেট করব। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে এবং ভোটের পরেই পরীক্ষা আসতে চলেছে। তো প্রস্তুতিতে যেন না খামতি পড়ে, তোমরা যেভাবে ক্লাসগুলো করাচ্ছি সেইভাবেই ক্লাসগুলো ফলো করে থাকো, প্র্যাকটিস করতে থাকো। অবশ্যই অবশ্যই এখান থেকে প্রশ্ন তোমরা কমন পাবে। তো সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স পাচ্ছ। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো যাই হোক, আজকের ক্লাসের যে গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এবারে এক এক করে দেখবো। দেখো, প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর থেকে। দেখো, বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় কবে? প্রত্যেকটি প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো করার এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি, প্র্যাকটিসটা হবে এবং মনেও থাকবে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশানে 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়ে থাকে। এবং এই বছর অর্থাৎ 2026 সালের থিম কি ছিল? দেখো, টুগেদার ফর হেলথ, স্ট্যান্ড উইথ সায়েন্স। 2 নম্বর প্রশ্ন দেখো, আইপিএল এর ইতিহাসে কততম ফাস্ট বোলার হিসাবে 200টি উইকেট নিলেন ভুবনেশ্বর কুমার? আইপিএল এর ইতিহাসে কততম ফাস্ট বোলার হিসাবে 200টি উইকেট নিলেন ভুবনেশ্বর কুমার? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশানে প্রথম। তিনিই প্রথম ব্যক্তি বা তিনি প্রথম বোলার ভুবনেশ্বর কুমার যিনি আইপিএল এর ইতিহাসে 200টি উইকেট নিয়েছেন। 3 নম্বর প্রশ্ন দেখো, কে 190টি ম্যাচ খেলে আইপিএল ইতিহাসে সর্বাধিক ম্যাচ খেলা বিদেশি খেলোয়াড় হলেন? নিচের কোন খেলোয়াড়? সঠিক উত্তর হবে অপশন এ, সুনীল নারিন। আর সর্বাধিক ম্যাচ খেলা খেলোয়াড় সব দিক থেকে, মানে বিদেশি এবং দেশি, তিনি হচ্ছেন কে? MS ধোনি, থালা। নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা, আপকামিং ডাব্লিউপি কেপি এবং আবগারি কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে ডাব্লিউপি ক্র্যাশ কোর্স এবং ডাব্লিউপি কেপি এক্সাইজ এসআই পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার খাকি ব্যাচ, দুখানা গুরুত্বপূর্ণ ব্যাচ কোর্স পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে লঞ্চ করা হয়েছে, যেখানে প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নে থিওরির মাধ্যমে সিলেবাস অনুযায়ী তোমরা ক্লাস পাবে। প্রত্যেকটা অধ্যায়ের থিওরি ক্লাসের পরেই সেই অধ্যায়ের উপর থেকে তোমরা মক টেস্ট পাবে। মক টেস্টের প্রশ্ন উত্তর অ্যানালাইজ করে দেওয়া হবে, পিডিএফ স্টাডি মেটেরিয়াল এবং নোটস তোমরা পাবে। তো যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে পরীক্ষার সেরা প্রস্তুতি সিস্টেমেটিক ওয়েতে সঠিক গাইডেন্সের মাধ্যমে নেওয়ার জন্য এখনই যোগাযোগ করো 9647553612 নাম্বারে, বিস্তারিত ডিসক্রিপশন বক্সে রয়েছে, এখনই যুক্ত হয়ে যাও। 4 নম্বর প্রশ্ন, প্রত্যেক মানুষের কোষে কতগুলি যৌন ক্রোমোজোম থাকে? অর্থাৎ সেক্স ক্রোমোজোম কতগুলো প্রত্যেক মানুষের কোষে থেকে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 2টি। দেখো, ক্রোমোজোম সম্পর্কিত কিছু তথ্য দেখে নেব। মানুষের কোষে 46টি ক্রোমোজোম থাকে। দেখো, যৌন ক্রোমোজোম কি কি? এক্স এবং ওয়াই, এই দুটো করে ক্রোমোজোম থেকে থাকে। পুরুষে XY থাকে এবং নারীতে XX থাকে। তো দুটো থাকে কি সেক্স ক্রোমোজোম, আর বাকি সব হচ্ছে অটোজোম, অর্থাৎ 44টি, যেটা যৌন নির্ধারণ করে না। আচ্ছা, কিছু ক্রোমোজোমের সমস্যার জন্য কিছু রোগ হয়ে থাকে। দেখো, ডাউন সিনড্রোম যে রোগটি হয়ে থাকে সেটি 21 নম্বর ক্রোমোজোমের ত্রিগুণের জন্য হয়ে থাকে। আর টার্নার সিনড্রোম যেটি হয়ে থাকে সেটা হচ্ছে একটি এক্স ক্রোমোজোমের অভাবে টার্নার সিনড্রোমটি দেখতে পাওয়া যায়। 5 নম্বর প্রশ্ন, কোন বিজ্ঞানী অঙ্গের ব্যবহার এবং অব্যবহারের নিয়ম আবিষ্কার করেছিলেন? অর্থাৎ কি নিয়ম? যে অঙ্গ আমরা যত বেশি ব্যবহার করব সেই অঙ্গের বিকাশ তত ভালো হবে এবং যে অঙ্গের ব্যবহার আমরা করব না সেটা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে। যেমন আগেকার
আমাদের মনে করা হতো আমাদের লেজ ছিল এবং সেই লেজের ব্যবহার না করতে করতে মানুষের লেজটা হচ্ছে কি বিলুপ্ত হয়ে গেছে। ঠিক আছে, এবং আমরা ব্রেনকে বেশি ইউজ করি বলে ব্রেন অনেক আমাদের মানুষের মধ্যে বিকশিত হয়েছে। তো এই নিয়মটা কে আবিষ্কার করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ল্যামার্ক। দেখো, বিবর্তন তত্ত্বের বিজ্ঞানী কিছু দেখে নেবো কে কি তত্ত্ব দিয়েছিলেন। ল্যামার্ক দিয়েছিলেন অর্জিত গুণের অধিকার তত্ত্ব। তারপর দেখো ডারউইন কি বলেছিলেন? প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব অর্থাৎ অরিজিন অফ স্পিসিস। মেন্ডেল কি তত্ত্ব দিয়েছিলেন? বংশগতির নিয়ম তিনি দিয়েছিলেন মোটর গাছের পরীক্ষার মাধ্যমে। ওয়ালেস কি দিয়েছিলেন? ডারউইনের সাথে যৌথভাবে বিবর্তন তত্ত্ব তিনি দিয়েছিলেন। আর হুগো ডি ভ্রিস কি বলেছিলেন? মিউটেশন তত্ত্ব। তো এই মিউটেশন তত্ত্ব কে দিয়েছিলেন পরীক্ষায় প্রশ্ন থাকে, তো এই বিজ্ঞানীর নামটা একটু স্টার মার্ক করে রাখবে, হুগো ডি ভ্রিস। 6 নম্বর প্রশ্ন, ইউনেস্কো সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, প্যারিসে অবস্থিত রয়েছে ইউনেস্কোর সদর দপ্তর। দেখো, ইউনেস্কো সদর দপ্তর প্যারিস, ফ্রান্সে অবস্থিত। 1945 সালে ইউনেস্কো প্রতিষ্ঠিত হয়। জাতিসংঘ অর্থাৎ ইউএন এর সদর দপ্তর অবস্থিত রয়েছে নিউ ইয়র্কে, মার্কিন যুক্তরাষ্ট্রে। WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর অবস্থিত রয়েছে জেনেভা, সুইজারল্যান্ডে। IMF এর সদর দপ্তর অবস্থিত রয়েছে ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্রে। এবং WTO অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদর দপ্তর রয়েছে জেনেভা, সুইজারল্যান্ডে। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কতজন সদস্য আছে? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন ডি, 15 জন নিরাপত্তা পরিষদের সদস্য রয়েছে। ডিটেলসে দেখো, নিরাপত্তা পরিষদে 5 জন স্থায়ী এবং 10টি অস্থায়ী দেশ রয়েছে। 5টি স্থায়ী দেশের নাম পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, সেটা হচ্ছে ইউএস, ইউকে, ফ্রান্স, রাশিয়া এবং চায়না। সাধারণ সভা কতজন সদস্য রয়েছে জাতিসংঘের, কতগুলি দেশ? সেটা হচ্ছে 193টি দেশ বা 193টি সদস্য। ইউএন প্রতিষ্ঠিত হচ্ছে 1945 সালে। ঠিক আছে, তারপর মহাসচিব দেখো অ্যান্তনিও গুতারেস, পর্তুগাল থেকে তিনি বিলং করেন এবং ভেটো ক্ষমতা স্থায়ী সদস্যদের কাছেই থেকে থাকে, অর্থাৎ এই 5টা দেশের কাছে ভেটো ক্ষমতা রয়েছে। 8 নম্বর প্রশ্ন, 1967 সালে নিচের কে ডেপুটি প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হন? 1967 নিচের কোন জন ডেপুটি প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, মোরারজি দেসাই। 9 নম্বর প্রশ্ন, অর্থ বিল লোকসভায় পাশ হওয়ার পর রাজ্যসভায় পাঠানো হয়, কত দিনের মধ্যে তা লোকসভায় ফেরত পাঠাতে হয়? অর্থ বিল খুবই গুরুত্বপূর্ণ বিল এবং অনির্দিষ্টকালের জন্য রাজ্যসভা সেটাকে আটকে রাখতে পারে না। তো একটা নির্দিষ্ট দিনক্ষণ বেঁধে দেওয়া হয়েছে কতদিনের মধ্যে লোকসভায় ফেরত পাঠাতে হবে। সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, 14 দিন। ভিভিআই করবে, বেশ কয়েকবার পরীক্ষায় প্রশ্ন এসেছে। দেখো, অর্থ বিল, অর্থ বিলকে শুধুমাত্র লোকসভাতেই উত্থাপন করা হয় এবং সেটা উত্থাপনের পরে লোকসভা থেকে যখন পাস হয়ে যাবে সেটা রাজ্যসভায় প্রেরণ করা হয় এবং রাজ্যসভা 14 দিনের মধ্যে ফেরত পাঠাতে বাধ্য। সাধারণ বিল যেগুলো রয়েছে সেগুলো উভয় সভাতেই উত্থাপন করা হয়ে থাকে এবং 6 মাসের মধ্যে ডিসিশন নিতে হয়। সংশোধনী বিল অর্থাৎ অ্যামেন্ডমেন্ট যে বিলগুলো থেকে থাকে সেটা হচ্ছে উভয় সভায় অর্ধেক সদস্যদের সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে কি করতে হবে, পাস করতে হবে। যৌথ অধিবেশন আহ্বান করে থাকেন রাষ্ট্রপতি এবং যৌথ অধিবেশনের যে সভাপতিত্ব কি করে থাকেন, সভাপতিত্ব সেটা করে থাকেন লোকসভার স্পিকার। আর ভেটো ক্ষমতা কার কাছে রয়েছে? রাষ্ট্রপতির কাছে রয়েছে। 10 নম্বর প্রশ্ন, কোন রিটের বিধান অনুসারে উচ্চতর আদালত নিম্নতর আদালত বা কোনো ব্যক্তিকে তার কর্তব্য পালনে বাধ্য করতে পারে? অর্থাৎ নিম্নতর আদালত তার কর্তব্য পালন করছে না বা কোনো ব্যক্তি তার কর্তব্য পালন করছে না, তখন উচ্চতর আদালত সেই নিম্নতর আদালতকে বা সেই ব্যক্তিকে কর্তব্য পালন করতে নির্দেশ দিয়ে থাকেন। তো কোন রিটের মাধ্যমে এই নির্দেশ জারি করে থাকেন? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে দেখো অপশন ডি, ম্যান্ডামাস। ওকে, দেখো ম্যান্ডামাস হচ্ছে কি কর্তব্য পালনের নির্দেশ। হেভিয়াস কর্পাস মানে হচ্ছে কি অবৈধভাবে আটক থেকে মুক্তি প্রদান করা।
তারপর দেখো প্রহিবিশন। প্রহিবিশন মানে হচ্ছে নিম্ন আদালতকে অধিকারের বাইরে কাজ না করার নির্দেশ। অর্থাৎ কোন নিম্নতর আদালত এমন একটা রায় দিয়ে দিল যে রায়টা তার এখতিয়ারের মধ্যে পড়ে না, তো সেই অধিকারের বাইরে গিয়ে না কাজ করার নির্দেশ দিয়ে থাকে নিম্নতর আদালতকে। সার্টিওরি মানে হচ্ছে নিম্ন আদালতের রায়কে বাতিল করে দেয়া। আর কুয়ো ওয়ারান্ত মানে হচ্ছে কোনো একটা পদে কোনো একজন ব্যক্তি সে অবৈধভাবে সেই পদটা দখল করে আছে, তো সেই অবৈধ পদ দখলদারিকে অপসারণ করতে বা সে অ্যাকচুয়ালি সেই পদের যোগ্য অধিকারী কিনা সেটা যাচাই করতে এই কুয়ো ওয়ারান্ত এই রিটটি জারি করা হয়ে থাকে। টোটাল কটি রিট রয়েছে? 5টি রিট রয়েছে। এখান থেকে মনে রাখবে এসসি সুপ্রিম কোর্ট আর্টিকেল 32 অনুযায়ী এই 5টা রিট জারি করে, আর হাইকোর্ট জারি করে 226 নম্বর ধারা অনুযায়ী এই 5টি রিট। 11 নম্বর প্রশ্ন, রামচরিত কে লিখেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে, দেখো রামচরিত লিখেছিলেন অপশন এ সন্ধ্যাকর নন্দী। আর রামচরিত মানস কে লিখেছিলেন? তুলসীদাস। ওকে, দেখো রামচরিত লিখেছিলেন সন্ধ্যাকর নন্দী পাল রাজা রামপালের জীবনীর উপর ভিত্তি করে। চর্যাপদ লিখেছেন বৌদ্ধ সহজিয়া কবিতা বা চর্যাপদকে বলা হয়ে থাকে। গীতগোবিন্দ লিখেছেন জয়দেব সংস্কৃত ভাষায়। চৈতন্য চরিতামৃত লিখেছেন কৃষ্ণদাস কবিরাজ। পদাবলী লিখেছেন বিদ্যাপতি মৈথিলী ভাষাতে। 12 নম্বর প্রশ্ন, মহাবীরের উপদেশ সংকলন কোন নামে পরিচিত রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি সিদ্ধান্ত। দেখো সিদ্ধান্ত হলো মহাবীরের উপদেশ সংকলন। কল্পসূত্র জৈনদের একটি গুরুত্বপূর্ণ বলতে পারো ধর্মগ্রন্থ, সেটাকে লিখেছেন ভদ্রবাহু দ্বারা রচিত। এখানে জৈন সাধুদের নিয়মাবলী বর্ণনা রয়েছে। দ্বাদশ অঙ্গ হচ্ছে শ্বেতাম্বরদের প্রধান গ্রন্থ। তারপর দেখো তত্ত্বার্থ সূত্র উমা সাত্তি দ্বারা রচিত, এবং ভগবতী সূত্র এটি হচ্ছে দ্বাদশ অঙ্গের একটি কি ভাগ। দেখো 13 নম্বর প্রশ্ন, ষোড়শ মহাজন পদের মধ্যে নিচের কোনটি দক্ষিণ ভারতে অবস্থিত ছিল? ভিভিআই করবে। একমাত্র মহাজন পদ যেটি দক্ষিণ ভারতে অবস্থিত ছিল সেটা নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি অসমক। কোন নদীর তীরে অবস্থিত? গোদাবরী নদীর তীরে অবস্থিত ছিল। 14 নম্বর প্রশ্ন, আতিলা কোন সম্প্রদায়ের নেতা? সঠিক উত্তর হবে অপশন ডি হুন সম্প্রদায়ের নেতা ছিলেন আতিলা। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন, চন্দ্রগুপ্ত দ্বিতীয় রাজত্বকালে কোন পর্যটক ভারতে এসেছিলেন? এই ধরনের প্রশ্ন বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে। কোন পর্যটক কোন রাজার আমলে ভারতবর্ষে আসেন? তো চন্দ্রগুপ্ত দ্বিতীয় বা দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ভারতবর্ষে এসেছিলেন, দেখো অপশন ডি ফা হিয়েন। দেখো প্রাচীন পর্যটক এবং কারা কোন সময় এসেছিল একটু দেখে নেবো। দেখো ফা হিয়েন এসেছিলেন চীন দেশ থেকে গুপ্ত যুগে, অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় 399 থেকে 414 খ্রিস্টাব্দে। তারপর দেখো হিউয়েন সাং এসেছিলেন চীন দেশ থেকে হর্ষবর্ধনের সময় 630 থেকে 645 খ্রিস্টাব্দে। মেগাস্তিনিস এসেছিলেন গ্রিক দেশ থেকে চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে 302 খ্রিস্ট, এটা হবে পূর্বাব্দে, ঠিক আছে, খ্রিস্টপূর্বাব্দে। আলবেরুনি এসেছিলেন পার্সিয়ান মোহাম্মদ গাজনবির সাথে 11 শতাব্দীতে। ইবন বতুতা এসেছিলেন মরক্কো থেকে মোহাম্মদ বিন তুগলকের আমলে 1333 এডিতে। 16 নম্বর প্রশ্ন, কোন সালে ক্রিপস মিশন ভারতে আসে? তো ইজি প্রশ্ন এটি, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 1942 সালে। দেখো ক্রিপস মিশন 1942 সালে আসে এবং ডোমিনিয়ন স্ট্যাটাস প্রস্তাব করে। ক্যাবিনেট মিশন আসে 1946 সালে, ভারত বিভাজন পরিকল্পনা করে। ওহাবেল মিশন বা ওহাবেল পরিকল্পনা আসে 1945 সালে, যেখানে সিমলা সম্মেলন সংগঠিত হয়। অগাস্ট অফার 1940 সালে করা হয়ে থাকে যুদ্ধোত্তর সংবিধান রচনার জন্য। কুইট ইন্ডিয়া
অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলন হয় 1942 সালে গান্ধীর নেতৃত্বে। 17 নম্বর প্রশ্ন, অ্যানি বেসান্ত কোথায় হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মাদ্রাসে। দেখো হোম রুল লীগ সম্পর্কে তথ্য দেখবো। অ্যানি বেসান্ত মাদ্রাসে 1916 সালে হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন, আর বাল গঙ্গাধর তিলক পুনেতে 1916 সালে হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন। তারপর দেখো থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেন অ্যানি বেসান্তের সাথে। অ্যানি বেসান্ত এটা প্রতিষ্ঠা করেছিলেন, এর সাথে সম্পর্কিত। কংগ্রেস সভাপতি অ্যানি বেসান্ত প্রথম হন, প্রথম মহিলা হিসাবে 1917 সালে। কোন অধিবেশন? কলকাতা অধিবেশন। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতিকে অ্যানি বেসান্ত। এবং নিউ ইন্ডিয়া এই পত্রিকারটি সম্পাদক কে ছিলেন? অ্যানি বেসান্ত। 18 নম্বর প্রশ্ন, সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, জ্যোতিবা ফুলে। কত সালে প্রতিষ্ঠা করেন? 1873 সালে। দেখো জ্যোতিবা ফুলে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন 1873 সালে নিম্নবর্গ উন্নয়নদের জন্য। রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন 1828 সালে। দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেন 1875 সালে। বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন 1897 সালে। এবং পেরিয়ার সেলফ রেসপেক্ট মুভমেন্ট তিনি তৈরি করেন। 19 নম্বর প্রশ্ন, দ্বিতীয় গোলটেবিল সম্মেলনে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিনিধিত্ব কে করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মহাত্মা গান্ধী। দেখো গোলটেবিল সম্মেলন সম্পর্কে তথ্য দেখবো। দ্বিতীয় গোলটেবিল বৈঠক হয় 1931 সালে এবং গান্ধী এখানে প্রতিনিধিত্ব করেন। প্রথম যে গোলটেবিল বৈঠকটি হয়েছিল 1930 সালে, সেখানে কংগ্রেস এই বৈঠক বয়কট করে। এবং তৃতীয় যে গোলটেবিল বৈঠকটি হয়েছিল সেটি হয়েছে 1932 সালে, এখানেও কংগ্রেস বয়কট করে। আচ্ছা, গান্ধী আরউইন চুক্তি হয় 1931 সালে সম্মেলনের জন্য, এবং তারপরেই এই গান্ধী দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগ দিতে সম্মতি প্রদান করে। তাও দেখো কমিউনাল অ্যাওয়ার্ড ঘোষণা হয় 1932 সালে পৃথক নির্বাচন মণ্ডলে দেওয়ার জন্য। 20 নম্বর প্রশ্ন, ইলবার্ট বিল নিচের কোনটির সাথে সম্পর্কিত ছিল? সঠিক উত্তর হবে অপশন ডি, বিচারিক ব্যবস্থা। কত সালে ইলবার্ট বিল এসেছিল? 1883 সালে। দেখো ডিটেলসে, ইলবার্ট বিল 1883 সালে ভারতীয় বিচারকদের ইউরোপীয়দের বিচারের অধিকার প্রদান করা হয়, এবং যার ফলে একটা প্রচুর আন্দোলন হয় যে এখন থেকে ভারতীয়রাও কি ইউরোপদের বিচার করবে। তো ইউরোপীয়রা এর বিরুদ্ধে প্রচুর আন্দোলন করে। নেক্সট দেখো ভার্নাকুলার প্রেস অ্যাক্ট আসে 1878 সালে প্রেস সেন্সরশিপের জন্য। রাওলাট অ্যাক্ট আসে 1919 সালে বিচার ছাড়া যে কাউকে আটকের জন্য। পিটস ইন্ডিয়া অ্যাক্ট আসে 1784 সালে কোম্পানির নিয়ন্ত্রণের জন্য। রেগুলেটিং অ্যাক্ট আসে 1773 সালে, প্রথম নিয়ন্ত্রণ আইন এটি ছিল। 21 নম্বর প্রশ্ন, মানুষের দেহে অগ্নাশয়ের আলফা কোষ থেকে কোন হরমোন নিঃসৃত হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন ডি, গ্লুকাগন। দেখো ইনসুলিন যে হরমোনটি সেটি বিটা কোষ থেকে নিঃসৃত হয় এবং রক্ত শর্করা কমিয়ে দেয়। গ্লুকাগন আলফা কোষ থেকে নিঃসৃত হয় এবং রক্ত শর্করা এটাকে বাড়িয়ে দেয়। তারপর দেখো সোমাটোস্ট্যাটিন এটা ডেল্টা কোষ থেকে নিঃসৃত হয় এবং অন্য হরমোনকে নিয়ন্ত্রণ করে। অ্যামাইলিন দেখো বিটা কোষ থেকে নিঃসৃত হয় এবং খাদ্য গ্রহণ নিয়ন্ত্রণ করে। আর গ্লুকাগনের অভাবে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে, অর্থাৎ গ্লুকাগন কমে গেছে, অর্থাৎ রক্তে শর্করা বাড়তে পারছে না, শর্করা কি হবে? কমে যাবে। ঠিক আছে, তো এবং এইটাকে কি বলা হচ্ছে? হাইপোগ্লাইসেমিয়া। 22 নম্বর প্রশ্ন, নিচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক নয়? চারটি অপশন রয়েছে, চারটির মধ্যে থেকে তিনটি অ্যালুমিনিয়ামের আকরিক এবং অন্যটি নয়। তো সেই অন্যটি নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন ডি, ডলোমাইট।
দেখো, ডলোমাইট হচ্ছে ম্যাগনেসিয়ামের আকরিক, বক্সাইট অ্যালুমিনিয়ামের আকরিক, ক্রায়োলাইটও অ্যালুমিনিয়ামের আকরিক, হেমাটাইট হচ্ছে লোহার আকরিক এবং চালকোপাইরাইট সেটা হচ্ছে তামার আকরিক। 23, নিচের কোন অ্যাসিডকে অ্যাকোয়া ফর্টিস বলা হয়ে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, নাইট্রিক অ্যাসিডকে। দেখো, নাইট্রিক অ্যাসিডকে অ্যাকোয়া ফর্টিস বলা হয়ে থাকে, সালফিউরিক অ্যাসিডকে বলা থাকে অয়েল অফ ভিট্রিয়ল, হাইড্রোফ্লুরিক অ্যাসিডকে বলা থাকে হাইড্রোফ্লুরিক অ্যাসিড কাঁচ ক্ষয় করে থাকে, অর্থাৎ এইচএফ, কাঁচের পাত্রে রাখা হয় না সেই জন্যই। তারপর দেখো, অ্যাকোয়া রিজিয়া তৈরি করা হয়ে থাকে 3:8CL এবং 1:HNO3 মিশ্রণে। আর ফর্মিক অ্যাসিড কোথায় থাকে? পিপিলিকার যে হুল সেখানে থেকে থাকে। 24, কোন বিজ্ঞানী কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে পরমাণুর গঠন ব্যাখ্যা করেন? সঠিক উত্তর হবে অপশন এ, নিলস বোর। 25 নম্বর প্রশ্ন, হার্জ কোনটির একক? ইজি প্রশ্ন একদম। সঠিক উত্তর হবে অপশন ডি, ফ্রিকোয়েন্সি, অর্থাৎ কম্পাঙ্কের একক হচ্ছে কি হার্জ। দেখো, হার্জ ফ্রিকোয়েন্সির একক, অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহর একক, ভোল্ট হচ্ছে ভোল্টেজের একক, জুল শক্তির একক এবং ওয়াট ক্ষমতার একক। 26, নিচের কোনটি তরল থেকে কঠিনে পরিণত হলে আয়তন বাড়ে না? সঠিক উত্তর হবে অপশন এ, অ্যালুমিনিয়াম। 27, দেখো, হাত দিয়ে কোনো জিনিস তোলার সময় হাত কোন শ্রেণীর লিভার হিসাবে কাজ করে থাকে? সঠিক উত্তর হবে অপশন ডি, তৃতীয় শ্রেণীর লিভার হিসেবে কাজ করে থাকে। দেখো, তৃতীয় শ্রেণীর লিভার কিরকম হয়ে থাকে? লোড এবং এফর্ট ফালক্রামের একই দিকেই থাকে, যেমন ফোরসেপস, ঠিক আছে, লোড এবং এফর্ট ফালক্রামের একই দিকে থাকে। তাও দেখো, প্রথমটা কি ফুলক্রামের মাঝে থাকে, ফুলক্রাম মাঝে থাকে, যেমন শীর্ষ, অর্থাৎ যেটাকে আমরা বাংলায় বলে থাকি ওই দোলন, যেটা দুদিকে বসে এদিক ওদিক হয়। আর দ্বিতীয় যে লিভার সেটা হচ্ছে লোড থাকে মাঝে, যেমন নাট ক্র্যাকার। আর হাত কুনি হচ্ছে ফালক্রাম এবং হচ্ছে এটা তৃতীয় শ্রেণীর লিভার হিসেবে কাজ করে থাকে এবং চিমটিও তৃতীয় শ্রেণীর লিভার। 28, মরীচিকা নিচের কোনটির উদাহরণ? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, সম্পূর্ণ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের উদাহরণ হচ্ছে মরীচিকা। 29, স্ট্যান্ডার্ড তাপমাত্রা এবং চাপে নিচের কোনটির অ্যামরফাস নয়? সঠিক উত্তর হবে অপশন ডি, সাধারণ লবণ। 30, নিচের কোনটির গন্ধ পচা মাছের মতো? পচা মাছের মতো গন্ধ হয়ে যাবে অপশন সি, ফসফিন। আর হাইড্রোজেন সালফাইড সেটা হচ্ছে কি পচা ডিমের মতো গন্ধ। 31, উদ্ভিদের পাকা বীজে কোন হরমোন সংশ্লেষিত হয়? অর্থাৎ উদ্ভিদের বীজকে অঙ্কুরোদ্গমে সাহায্য করে থাকে নিচের কোন উদ্ভিদ হরমোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, জিববেরিলিন। ওকে, অক্সিন কি করে থাকে? উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে। 32, কানহা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, মধ্যপ্রদেশ। 33, দেখো, মাদাগাস্কার দেশ কোন মহাদেশে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আফ্রিকা মহাদেশের অন্তর্গত। 34, পর্যটন কেন্দ্র দারিংবাড়ি কোন রাজ্যে অবস্থিত রয়েছে? দারিংবাড়িকে কি বলা হয়ে থাকে?
একটু পরে বলবো কোন রাজ্যে অবস্থিত, আগে বলে নিই। সঠিক উত্তর হবে অপশন ডি, ওড়িশা। এবং দারিংবাড়িকে কি বলা থাকে? ওড়িশার কাশ্মীর। 35। আরাবল্লী পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ নিচের কোনটি? আরাবল্লী পর্বতমালা নিয়ে এখন প্রচুর আন্দোলন চলছে। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন ডি, গুরু শিখর হয়ে যাবে আরাবল্লী পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ। দেখো, গুরু শিখর আরাবল্লী পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ রাজস্থানে অবস্থিত রয়েছে। আনাইমুদি পশ্চিমঘাট পর্বতমালা তথা আহ, পুরো দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। ঠিক আছে, এটা হচ্ছে দক্ষিণ ভারতেরও সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি। দোদাবেতা নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ এবং ধূপগড় হচ্ছে সাতপুরা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ। 36। নিচের কোন উপকূলীয় এলাকায় শীতকালীন বৃষ্টিপাত দেখতে পাওয়া যায়? স্টার মার্ক করবে। ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে যে বছরে দুবার বৃষ্টিপাত হয়, অর্থাৎ একটা মৌসুমী বায়ুর প্রভাবে নর্মাল বর্ষাকালে, আর দ্বিতীয়টা হচ্ছে এই শীতকালে। সঠিক উত্তর হবে অপশনটি করমণ্ডল উপকূল, অর্থাৎ কোন উপকূল? তামিলনাড়ু উপকূল। 37। কফি চাষের জন্য কোন ধরনের মাটি আদর্শ? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন ডি, ল্যাটেরাইট মাটি কফি চাষের জন্য সব থেকে আদর্শ। দেখো, ল্যাটেরাইট মাটিতে কি কি চাষ ভালো হয়? কফি, চা, রবার। যেমন কর্ণাটক এবং কেরালাতে প্রচুর পরিমাণে আমরা কর্ণাটকে কি দেখতে পাচ্ছি? কি কফি, আর কেরালাতে রবার। কালো যে মৃত্তিকা সেখানে তুলা উৎপাদন খুব ভালো হয়, গমও ভালো হয়, যেমন মহারাষ্ট্র। তারপর দেখো, পলি মাটিতে ধান, গম। লাল মাটিতে মিলেট, তৈলবীজ এবং পিট মৃত্তিকাতে যেটা হচ্ছে জল জমি এবং ধান উৎপন্ন হয়ে থাকে। 38। ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলিতে কোন ধরনের প্রাকৃতিক উদ্ভিদ সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশনটি ট্রপিক্যাল এভারগ্রিন, ক্রান্তীয় চিরহরিৎ। ঠিক আছে, সরি, ক্রান্তীয় চিরহরিৎ। দেখো, ম্যানগ্রোভ দেখতে পাওয়া যায় সুন্দরবন লবণাক্ত এরিয়াতে। পর্ণমোচী উদ্ভিদ দেখতে পাওয়া যায় মধ্য ভারতে। অ্যালপাইন ফরেস্ট দেখতে পাওয়া যায় হিমালয়। এবং মরু উদ্ভিদ দেখতে পাওয়া যায় রাজস্থানে। 39। বাইলাদিলা লৌহ আকরিক খনি কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, ছত্তিশগড়ে অবস্থিত রয়েছে বাইলাদিলা লৌহ আকরিক খনি। দেখো, কিছু লৌহ আকরিক খনি কোথায় কোথায় অবস্থিত দেখে নেবো। দেখো, বাইলাডিলা ছত্তিশগড়ে অবস্থিত, সিংভূম ঝাড়খণ্ডে অবস্থিত, কুদ্রেমুখ কর্ণাটকে অবস্থিত, কিরিবুরু উড়িষ্যাতে অবস্থিত, এবং গয়া, এটা হচ্ছে লৌহ রপ্তানি করা থাকে। আচ্ছা, এইটা শেষটা কেটে দেবে। ঠিক আছে, নেক্সট 40 নম্বর প্রশ্ন। সর্দার সরোবর বহুমুখী প্রকল্প কোন নদীর উপর গড়ে উঠেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশনটি নর্মদা নদীর উপর গড়ে উঠেছে। নেক্সট দেখো, 41। এল নিনো কি? চারটি অপশন, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, একটি সামুদ্রিক ঘটনাবলী। ঠিক আছে, এল নিনো হচ্ছে গরম জলের স্রোত। ঠিক আছে, গরম জলের স্রোত কোথায় দেখতে পাওয়া যায়? প্রশান্ত মহাসাগরে এটি মূলত দেখতে পাওয়া যায়। আর একটা রয়েছে, সেটা হচ্ছে লা নিনা। ঠিক আছে, সেটা হচ্ছে শীতল স্রোত। ওকে, নেক্সট দেখো, 42। ড্রসোফিলা মাছির দেহকোষে কত জোড়া ক্রোমোজোম থাকে? চারটি অপশন, এবং সঠিক উত্তর হবে অপশন বি, 4 জোড়া।
43, মদ বা অ্যালকোহল তৈরিতে কোন ছত্রাক ব্যবহৃত হয়? মদ তৈরি হয় কিভাবে? ফার্মান্টেশন। তো ফার্মান্টেশন পদ্ধতিতে সঠিক উত্তর হবে অপশন সি, ইস্ট ব্যবহৃত হয়ে থাকে। 44, কে খালসা প্রথা প্রবর্তন করেন? নিচের কোন শিখ গুরু? সঠিক উত্তর হবে অপশন বি, গুরু গোবিন্দ সিং তিনি খালসা প্রথা প্রবর্তন করেছিলেন। 45, তড়িৎ চুম্বক তৈরিতে কোনটি ব্যবহৃত হয়? তো সঠিক উত্তর হবে অপশন সি, কাঁচা লোহা। 46, চোখের কোন অংশটি তারারন্ধ্রকে বড় এবং ছোট হতে সাহায্য করে? চারটি অপশন, কর্নিয়া, কনজাংটিভা, স্ক্লেরা নাকি কনিনিকা? সঠিক উত্তর অপশন ডি, কনিনিকা চোখের তারারন্ধ্রকে বড় এবং ছোট হতে সাহায্য করে। নেক্সট দেখো 47, প্রথম ভারতীয় সংবাদ সংস্থা নিচের কোনটি? সঠিক উত্তর করার চেষ্টা করো। সঠিক উত্তর হয়ে যাবে মিলিয়ে নাও অপশন বি, ফ্রি প্রেস অফ ইন্ডিয়া হয়ে যাবে প্রথম ভারতীয় সংবাদ সংস্থা। 48, সালোক সংশ্লেষ কথাটির প্রবক্তাকে? সালোক সংশ্লেষ অ্যাকচুয়ালি ইংরেজিতে এটা ফটো সিনথেসিস। এই ফটোসিনথেসিস কথাটির প্রবক্তা নিচের কোনজন? সালোক সংশ্লেষ তো বাংলায়। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বার্নেস। 49, সাভারি কোন রাজ্যের আঞ্চলিক নৃত্য? সঠিক উত্তর হবে অপশন বি, ওড়িশার। 50 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, রাজ্যপালের অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা কত নম্বর আর্টিকেলে রয়েছে? যখন সংসদ বা পার্লামেন্টের সেশন থাকে না তখন জরুরি অবস্থায় অর্ডিন্যান্স জারি করতে পারেন রাজ্যপাল। তো সেটা কত নম্বর আর্টিকেল অনুযায়ী? তো রাজ্যপাল অর্ডিন্যান্স জারি করতে পারেন অপশন সি, 313 নম্বর আর্টিকেল অনুযায়ী। সিমিলারলি যখন রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করেন তখন সেটা কত নম্বর আর্টিকেল অনুযায়ী? সেটি হয়ে যাবে অপশন বি, এটা হচ্ছে রাষ্ট্রপতি জারি করেন অর্ডিন্যান্স, ঠিক আছে, 123 অনুযায়ী। 213 দেখো 213 আর জাস্ট হচ্ছে 123। ওকে, তো এই ছিল গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন উত্তর আজ ক্লাসের মধ্যে। কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে। প্রশ্নপত্র কেমন লেগেছে সেই ব্যাপারেও তোমরা মন্তব্য করবে। তোমাদের লাইক এবং কমেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট, ক্লাসগুলো নিয়ে আসার জন্য খুবই উৎসাহ দেয়। ভালো লাগলে অবশ্যই যারা দেখছো অবশ্যই এটা লাইক করে দাও, কমেন্ট করো এবং প্রত্যেকদিন সকাল 7টা থেকে ক্লাসগুলো ফলো করে থাকো। এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে, রিভিশন হবে এবং হুবহু এই ধরনের প্রশ্নে পরীক্ষাতে কমন পাবে। ক্লাসটা শেষ করবো তার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা। আপকামিং পুলিশ পরীক্ষার কনস্টেবলকে লক্ষ্য করে ডাব্লিউপি ক্র্যাশ কোর্স এবং এসআই পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার খাকি ব্যাচ, দুটো ব্যাচ কোর্সেই কমপ্লিট তোমরা প্রস্তুতি পাবে। প্রত্যেকটি বিষয় প্রত্যেকটা অধ্যায় অনুযায়ী ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরির মাধ্যমে এবং চ্যাপ্টার ওয়াইজ মক টেস্টের মাধ্যমে, পিডিএফ স্টাডি মেটেরিয়াল এবং নোটসের মাধ্যমে সিস্টেমেটিক ওয়েতে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে। যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করো পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা প্রেস করো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।